হ্যালো এভরিওয়ান, আমি রিজভিত শুভ ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। 7:30টার সময় আসার কথা ছিল, আমরা বোধহয় একদম ঠিক টাইমে চলে এসেছি। তো আজকে বেসিক্যালি কথা বলবো হচ্ছে আমার মেডিকেল পূর্ববর্তী সময়ের অভিজ্ঞতা, প্রস্তুতি বিষয়ক কিছু কথা, এবং একই সাথে এই আলোচনাটা হবে দ্বিপাক্ষিক, মানে হচ্ছে উভমুখী। তোমরা যারা কোশ্চেন করতে চাও, আমি চেষ্টা করবো তোমার কোশ্চেনগুলো সবগুলোর যথাযথ অ্যান্সার দিতে। তোমরা কমেন্টে যে তোমাদের কোশ্চেনগুলো করতে পারো। দেখো, তোমরা এইচএসসি পরীক্ষা শেষ করেছো এবং আগের জীবনের দিকে যদি তাকিয়ে দেখো, এর আগেও বহু পরীক্ষা দিয়েছো, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি। কিন্তু একটাবার যদি পরীক্ষার মূল্যমানের দিকে তাকিয়ে দেখো, যে ওই পরীক্ষাগুলোর রেজাল্টের মূল্যটা আসলে একটা সময় এসে ফুরিয়ে যায়। যেমন এইচএসসি পরীক্ষা দিয়েছো, এখন যদি তুমি চিন্তা করে দেখো যে এই এইচএসসি পরীক্ষার আসলে যখন রেজাল্টটা পাবলিশ হবে, তখন তুমি দেখবে অল্প কিছু দিনেই হচ্ছে এই রেজাল্টটার কেউ আর তোমাকে জিজ্ঞেস করছে না, বা হচ্ছে এই রেজাল্টটা জানতে চাওয়ার আগ্রহ মানুষের ভিতরে চলে যাচ্ছে। তো তখন হচ্ছে মানে বেসিক্যালি মানুষের আসলে জানার ইচ্ছে থাকবে তুমি আসলে কোথায় পড়ছো বা কি করছো। সো দেখো, এতগুলো পরীক্ষা দিয়ে আসার পরও এখন একটা তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিতরে অংশগ্রহণ করতে হবে। যদিও আমি নিজেও খুব একটা পরীক্ষা পছন্দ করি না, বাট সবাই জানো যে আসলে একটা সিস্টেমের ভেতর থাকতে হলে সেই সিস্টেম অনুযায়ী আসলে চলতে হয়। সো যারা হচ্ছে বুকের ভেতরে ডাক্তার হওয়ার স্বপ্ন লালন করছো, তাদেরকে হচ্ছে একটা প্রস্তুতিমূলক পরীক্ষার ভেতর দিয়ে যেই সেই ডাক্তারটা হতে হবে। তো সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। দেখো, বেসিক্যালি আজকে তোমরা ইতিমধ্যে হয়তোবা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা খুবই জরুরি, যে সবাই হচ্ছে মেডিকেল প্রস্তুতির জন্য কোচিং সেন্টারে ভর্তি হয় বা প্রস্তুতিমূলক কিছু পরীক্ষা দেয়। এই ব্যাপারটাতে হয়তোবা তোমরা অনেকে অংশগ্রহণ করে ফেলেছো। এই জায়গাতে কিছু কমন প্রবলেম আছে যেটা তোমরা ফেস করবে সামনের দিনগুলোতে, সেই ব্যাপারে একটু বলবো। সেটা হচ্ছে যে প্রথম দিকে যে পরীক্ষাগুলো দিবে, সেইগুলোতে দেখবে যে তোমার আসলে মন মতো মার্কস গুলো আসছে না, এবং এটা খুবই কমন একটা ব্যাপার। এবং এই ব্যাপারে আমি সবাইকে বলবো যে অনেকে বলে আসলে হতাশ হওয়া যাবে না, বাট আমি তোমাদের বলবো না যে আসলে হতাশ হওয়া যাবে না, কারণ হতাশ হওয়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার মেডিকেল প্রস্তুতির ক্ষেত্রে। আমি যেটা বলবো সেটা হচ্ছে হাল ছেড়ে দেওয়া যাবে না, এবং সবাইকে লেগে থাকতে হবে। এবং তুমি যদি শেষ দিন পর্যন্ত তোমার পূর্ণ প্রচেষ্টা নিয়ে লেগে থাকো, তাহলে দেখবে আসলে তোমার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তুমি রেজাল্টটা পাবে। এবং প্রথমেই তোমাদেরকে আসলে ভয় ধরিয়ে দেওয়ার জন্য বলছি না, বাট দেখো, রিয়েলিটি হচ্ছে যে প্রতি বছর আমরা যদি গত বছরের প্রেক্ষাপটটা দেখি, প্রায় হচ্ছে 90,400 মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এবং তার মধ্যে 3,200 মতো স্টুডেন্ট হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছে। তো তুমি যদি গড় হিসাব করো যে 28 জনে একজন, সো এটা সত্যিকার অর্থে একটা টাফ পরীক্ষা এবং তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষা। বাট এই জায়গাতেই যারা জায়গা করে নিতে পারবে, তারাই আসলে সত্যিকার অর্থে সাফল্যবান। তো আমার মনে হয় না আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেল ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার জন্য যেই পরিমাণ প্রতিযোগিতার ভেতর দিয়ে যেতে হয়, সেটা অন্য কোনো দেশে যেতে হয় কিনা। যাই হোক, সো এখন যেটা বলবো তোমাদের, অবশ্যই হাল ছেড়ে দেওয়া যাবে না এবং লেগে থাকতে হবে পড়াশোনার প্রতি। প্রথম দিন হয়তো বা তোমার পরীক্ষার মার্কসটা ঠিকঠাক আসেনি, এবং উন্মেষে কিংবা অন্যান্য কোচিং সেন্টারে যে কমন ব্যাপারটা, যে আসলে এখন মার্কস গুলো হচ্ছে মোবাইল ফোনে চলে যায়, সাথে সাথে এসএমএস এর মাধ্যমে। সো তোমার গার্ডিয়ানের যে সেলফোন, সেই জায়গাতেও চলে যায়। সো দেখো, এই জায়গায় যারা গার্ডিয়ান আছেন তাদেরকে একটু বলবো যে আপনার সন্তানের প্রথম দিন আপনি মার্কসটা দেখলেন যে 65 বা 70-তে সে পেয়েছে হচ্ছে 30 বা 35। সো এটা অবশ্যই খুব একটা ভালো মার্কস না, বাট প্রথম দিকে পরীক্ষাগুলোতে এটা খুবই কমন ব্যাপার। এবং আপনি যদি সেই দিনই বলেন যে আসলে তুই হচ্ছে 30 বা 35 পেয়েছিস, তুই পড়াশোনা করে কি করবি, তুই হচ্ছে তোর দিয়ে তো মেডিকেল হবে না, সো তুই হচ্ছে যা, তোর আর কোচিং এ যেতে হবে না, পরীক্ষা দিতে হবে না, বাসায় বসে থাক, এই ব্যাপারগুলোতে ও হচ্ছে নিরুৎসাহিত হয়ে যাবে এবং এই পরীক্ষার দিক থেকে অনেকটা দূরে সরে আসবে। এবং আপনি যদি এইভাবে হচ্ছে বকাঝকা করেন বা ওর হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় চাপের সৃষ্টি করেন, তাহলে যেটা হবে, আলটিমেটলি ও আসলে পরীক্ষার প্রতি একটা ভয় চলে আসবে এবং পরীক্ষায় দিতে যাবে না। সো আপনাদের যেটা করতে হবে, গার্ডিয়ানদের প্রতি এটা বলছি, এবং তোমরা নিজেরা এভাবে বিশ্বাস করবে যে একদিন আসলে লাফিয়ে একদম চূড়ায় ওঠা সম্ভব না। দেখো, আজকে তুমি 35 পেয়েছো, কালকে তুমি 37 পাওয়ার চেষ্টা করো, তারপর দিন 40, এরপর দিন 45, তারপর দিন 50। এইভাবে যদি সামনে আগাও, তাহলে দেখবে আসলে ব্যাপারটা খুব স্মুথলি হয়ে যাচ্ছে। আর যদি প্রথম দিক থেকে চেষ্টা করো যে হচ্ছে একদম টপ মার্কসটা আমার পেতে হবে, তাহলে দেখবে যে আসলে তুমি তোমার আশার জায়গায় পৌঁছাতে পারছো না, এবং দ্যাটস ওয়াই তোমার একটা হতাশা কাজ করবে। সো সবাইকে যেটা বলবো, কোচিং সেন্টার গুলোতে আসলে যে পরীক্ষাগুলো হয়, সে জায়গায় সবার প্রশ্ন আসলে কতটা মার্কস পাওয়া জরুরি। আমার কাছে মনে হয় প্রস্তুতিমূলক পরীক্ষাগুলোতে অবশ্যই অবশ্যই তোমার 80% মার্কস রাখার চেষ্টা করা উচিত, মানে এভারেজে 80% মার্কস রাখার চেষ্টা করা উচিত। সো এবং তুমি যদি হচ্ছে আগের বছরে মেডিকেলে চান্স প্রাপ্তির ক্ষেত্রে যেই মানে মার্কসটা লাগে, সেটা যদি দেখো, যেমন আমার মার্কস ছিল হচ্ছে 85.5, এবং তার আগের বছরের মার্কস ছিল হচ্ছে 94 পয়েন্ট সামথিং, এবং তার আগের বছর হচ্ছে 81.5। সো
এবং এটা হচ্ছে সর্বোচ্চ স্কোর, এবং সর্বনিম্ন স্কোর যদি দেখো তাহলে সেটা হচ্ছে একদম সর্বোচ্চ স্কোরের থেকে অলমোস্ট 20 কিংবা 25-এর ভেতর। কাজেই অনেকের জিজ্ঞাসা থাকে আসলে ভাই কত মার্কস পেলে মেডিকেলের চান্স পাওয়া যাবে। সো এই ব্যাপারে মানে স্পেসিফিক ভাবে কিছু বলা যাবে না, কারণ হচ্ছে যেবার প্রশ্ন একটু ইজি হবে সেবার মার্কসটা একটু বেশি পেতে হবে। যেমন ধরো সামনের বার যদি হাইস্ট মার্ক 90 ওঠে তাহলে অবশ্যই আমি বলবো যে 70 ইজ দ্য সেফ জোন, এবং যদি 80 ওঠে তাহলে বলবো হচ্ছে 60 হচ্ছে তোমার মেডিকেলে চান্স পাওয়ার জন্য যথেষ্ট। সো এইভাবেই আর কি অ্যাটলিস্ট যে ফার্স্ট হয় এবং যে লাস্ট হয়, মানে যে মেডিকেলের সর্বশেষ মার্কস, সেটার ডিফারেন্স মোটামুটি 20 কিংবা 25-এর ভেতর থাকে। সো এই রেঞ্জে আসলে চান্সটা হবে। আর যেটা হচ্ছে যে কিছু প্রথমে বলে নিয়েছে, এটা হচ্ছে আসলে দ্বিমুখী একটা আলোচনা। কিছু প্রশ্ন এসেছে, এই পাশে শুভ্র ভাই আছে, উনি জানাচ্ছেন যে আসলে মেডিকেলের পাশাপাশি ভার্সিটির প্রস্তুতি আসলে কিভাবে নিবে। দেখো আমারও প্রথম মানে শুরুতে যখন চিন্তা করতাম মেডিকেলের ব্যাপারটা, আমারও পেছনে ব্যাক অফ দ্য মাইন্ড একটা সবসময় ব্যাকআপের একটা চিন্তা থাকতো যে আসলে মেডিকেলের চান্স না হলে কি হবো, মানে কোথায় পড়বো। এটা খুবই নর্মাল একটা ব্যাপার। সো আমিও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এদিক থেকে চয়েস একদম প্রথমে রেখেছিলাম। সো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হলে যেটা করতে হবে যে আমাদের আসলে যাদের হচ্ছে সায়েন্স থেকে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই চারটা ব্যাপারের মধ্যে অপশনালটা হচ্ছে স্কিপ করা যাবে, বাট অপশনালটা স্কিপ করে বাংলা কিংবা ইংরেজি দাগানো যাবে, অথবা হচ্ছে এই চারটাই দাগাতে হবে। সো এই জায়গায় অ্যাডিশনাল ব্যাপার হচ্ছে যাদের ম্যাথটা কম্পালসারি তাদের হচ্ছে ম্যাথটা করতে হয়। সো সেই জন্য আসলে কোচিং সেন্টার গুলোতে ম্যাথের প্রস্তুতির ব্যাপারে আলাদা করে প্যাকেজ আছে, বা হচ্ছে তুমি নিজেও হচ্ছে নিজের দিক থেকে প্রস্তুতি নিতে পারো ম্যাথের ব্যাপারে। এবং আমার দিক থেকে যেটা ছিল, আমার ম্যাথ ছিল হচ্ছে হায়ার ম্যাথ ছিল আমার অপশনাল সাবজেক্ট, এবং ম্যাথের প্রতি আমার মানে সত্যিকার অর্থে ম্যাথ আমি একটু কম পারতাম। দ্যাটস ওয়াই আমি ভেবেছিলাম আসলে যদি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে হয় তখন হচ্ছে আমি ইংরেজি দাগাবো ম্যাথের বদলি। সো এটা করতে পারো, ওই জায়গাতে আবার তোমার হচ্ছে ম্যাথ রিলেটেড সাবজেক্ট গুলো আবার তোমার ফসকে যাবে। এবং এই ব্যাপারে তোমরা জানতে পারো, ইচ্ছা করলে হচ্ছে বিস্তারিত ভাবে জানতে পারো। তো বেসিক্যালি আজকে মেডিকেল রিলেটেড কথাগুলো বলতে এসেছি। দেখো আচ্ছা, আরো কিছু ব্যাপার আছে যে আসলে মেডিকেল প্রস্তুতির ক্ষেত্রে কোন বইগুলো পড়তে হবে। এখন বাজারে 10 থেকে 12টা আসলে বই আছে প্রত্যেক সাবজেক্টের জন্য, বাট আমরা আসলে দ্বিধান্বিত কোনটা থেকে কোনটা পড়বো। আমি যেটা বলবো যে সবগুলো বই সমানভাবে পড়া আসলে কারো পক্ষে সম্ভব না, কারণ আসলে কেউই সুপার হিউম্যান না। যেটা করতে হবে, একটা বা দুইটা বইকে বেসিক ধরতে হবে, যেটা তুমি ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো। তো সেই বইটার বাইরে যে ইনফরমেশন গুলো ওই বইটাতে নাই, অন্য বইগুলোতে আছে, সেই ইনফরমেশন গুলো যে জায়গাতে সাজানো আছে সেই জায়গা থেকে পড়ে ফেলতে হবে। যেমন আমি হচ্ছে আমার ইন্টারমিডিয়েটে যে বইগুলো পড়ে এসেছি, যে বইগুলো আমি দুই বছর কাল্টিভেট করেছি, সেই বইগুলোই আসলে মেডিকেল প্রস্তুতির ক্ষেত্রে পড়েছি। এবং এক্সট্রা ইনফরমেশনের জন্য এই জায়গায় হচ্ছে আমি রেটিনাতে আর উন্মেষে কোচিং করেছি। রেটিনা থেকে এক্সট্রা ইনফরমেশনের শীট দেয়, এবং উন্মেষ হচ্ছে সুপার বুকের পেছনের পার্টে এক্সট্রা ইনফরমেশন আলাদা করে লেখা আছে। তো আমি সুপার বুক থেকে এক্সট্রা ইনফরমেশন গুলো পড়ে নিতাম। তো এইভাবে হচ্ছে সবগুলো বইয়ের উপরে একটা ধারণা রাখা যায়। এবং যদি তুমি নেগেটিভলি চিন্তা করো যে আসলে এতগুলো বই কোত্থেকে কোশ্চেন আসবে, আমি বোধহয় পারবো না, তাহলে কিন্তু তুমি নিজেই পিছিয়ে যাবে। সো পজিটিভলি চিন্তা করতে হবে, এবং যেহেতু অল্প সময়, তাই অল্প সময়ে সব থেকে ভালো প্রস্তুতি যেভাবে নেওয়া যায় সেই চেষ্টা রাখতে হবে আর কি। তো তুমি যদি চেষ্টা করো যে এই মধ্যবর্তী সময়ে 10টা করে বই ধরলে 6টা সাবজেক্টে 60টা বই, তুমি মানে কল্পনা করতে পারবে না এই বইগুলো আসলে শেষ করা সম্ভব না। সো সব থেকে ইজি প্রসেসটাতে আসলে তোমার যেতে হবে, যেটা হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন গুলো আলাদা পড়ে ফেলা এবং নিজের বইটা নিজের মতো করে পড়া, বা একটা বা দুইটা বই হচ্ছে নিজের মতো করে পড়া। কিংবা তোমরা উন্মেষে যারা ভর্তি হয়েছে তাদের জন্য হচ্ছে সুপার বুক আছে, সুপার বুকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু বোঝানো আছে, সুপার বুক পড়তে পারো। এবং আরো কিছু সমস্যা থাকে, যেটা হচ্ছে যে জেনারেল নলেজ বা ইংলিশ ব্যাপারে, যে আসলে এটা এত ভ্যাস্ট সিলেবাস যে আসলে কোত্থেকে পড়বো বা কি পড়বো এটা আসলে অনেকে বুঝতে পারে না। সো আমার ক্ষেত্রে যেটা বলবো, আসলে আমি সবাই মোস্ট কমনলি যে বইটা পড়ে ইংলিশের ক্ষেত্রে অ্যাপেক্স বইটা, এটা আমিও পড়েছি সবার মতো, আর কি একটু ভালো মতো পড়েছি। তো যে টপিকগুলো মেডিকেলে রেগুলারলি আসে সেই টপিকগুলো এই জায়গা থেকে তুমি ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে পারো এক্সাম্পল গুলো। এবং সাথে সাথে ইংলিশের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে, কারণ সেগুলো দেখলে তুমি একটা ধারণা পাবে আসলে কোন ধরনের কোশ্চেন মেডিকেলে আসে। এবং জেনারেল নলেজের ক্ষেত্রে যেটা বলবো, যে অনেকেই বলে হচ্ছে যে রেগুলার নিউজ পেপার পড়া কিংবা হচ্ছে এই ব্যাপারগুলো, বাট আমার মনে হয় যে মেডিকেল প্রস্তুতির ক্ষেত্রে
এত বেশি হচ্ছে মানে কি বলে লোড পড়াশোনার, যে আসলে রেগুলার নিউজ পেপার দেখার সময়টা অনেকেরই হবে না, এটাই বাস্তব কথা, এবং আমারও হতো না। তো আমি যেটা করেছিলাম, জেনারেল নলেজের ক্ষেত্রে প্রতিদিন যেই টপিকটা দেওয়া থাকতো কোচিং সেন্টারে, সেটার জন্য হচ্ছে উন্মেষের জেনারেল নলেজ শিট ছিল আমার, আর হচ্ছে রেটিনার ডাইজেস্ট ছিল সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। এই দুইটা জিনিস আমি খুব ভালো মতো পড়তাম, রেগুলার পড়তাম, এবং একটা পার্টে বাদ দিতাম না। এবং কিছু টপিক আছে যেগুলো হচ্ছে একটু এলাবোরেটলি পড়তে হয়, যেগুলো হচ্ছে মানে ওই দুটা ব্যাপার জিকে শিট বা ডাইজেস্ট পড়ে হচ্ছে এলাবোরেটলি জানা যায় না, সেটার জন্য হচ্ছে আমি আজকের বিশ্ব বা নতুন বিশ্ব খুলতাম, সেই জায়গা থেকে পড়ে নিতাম, কনফিডেন্স পেয়ে যেতাম। এবং রেগুলার রিসেন্ট যে মানে সাধারণ জ্ঞানগুলো, এইগুলোর জন্য যেটা করা উচিত আমার মনে হয়, আমি যেটা করেছিলাম যে 4 মাসের হচ্ছে 4 বা 3 মাসের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিনে ফেলেছিলাম, এবং এইগুলোতে চোখ বুলিয়েছিলাম। কারণ নিউজ পেপার গুলো দেখা আসলে খুবই কষ্টসাধ্য, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমার মনে হয় যে মাসিক ঘটনাগুলো একটু দেখে নিলে ভালো। কারণ হচ্ছে যেমন নর্মাল যেটা ঘটে, যে নোবেল পুরস্কার প্রদানের পর যদি আসলে মেডিকেল পরীক্ষা ঘটে মানে অনুষ্ঠিত হয়, তাহলে দেখা যায় যে এই জায়গা থেকে একটা কোশ্চেন চলে আসে, বা রিসেন্ট যে কোনো একটা টুর্নামেন্ট থাকলে স্পোর্টস থেকে একটা কোশ্চেন চলে আসে। সো এই ব্যাপারগুলো কাজ করে, এই কারণে রিসেন্ট নলেজ গুলো রাখা দরকার। আর সব মিলে এই জায়গায় আমার ব্যাপারে একটু বলবো, সব থেকে বড় কোশ্চেন যেটা আসলে যে এবং সব থেকে বেশিবার ফেস করতে হয়েছে যে কোশ্চেনটা, যে ভাইয়া অ্যাকচুয়ালি আপনি ফার্স্ট টাইমার না সেকেন্ড টাইমার? তো এটা আসলে এই রহস্যের একটা সমাধান হওয়া উচিত। দেখো, আমি শুরু থেকে বলি, আমি আসলে মাধ্যমিক পাশ করেছি ক্যামেরন পাবলিক স্কুল থেকে 2014 সালে, এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি আনন্দমোহন কলেজ থেকে 2016 সালে। দ্যাট মিনস আমি একজন ফার্স্ট টাইমার ছিলাম। এবং উন্মেষের ব্যানারগুলোতে যেটা প্রকাশ করা হয়েছে দ্বিতীয় বছরের প্রথম, সেই দ্বিতীয় বছর অ্যাকচুয়ালি উন্মেষের দ্বিতীয় বছর, বাট আমার দ্বিতীয় বছর না। এবং যাই হোক, আমার যদি একদম শুরু থেকে বলি, তাহলে মেডিকেলে আমি যখন অনেক ছোট ছিলাম, তখন একবার মানে সবার ভেতরে একটা ইচ্ছা থাকে, আমার ভেতরে ইচ্ছা ছিল আসলে যে আমি আসলে স্পোর্টসম্যান হই বা খেলোয়াড় হই। তেমনি হচ্ছে আমার বাবাকে আমি বলেছিলাম যে আসলে আমি সাকিব আল হাসান হতে চাই, কিন্তু আমার বাবা বললেন যে তুমি খেলাধুলা করো ভালো কথা, বাট তুমি আগে পড়াশোনাটা দেখো, তারপর খেলাধুলাকে রাখো। এবং বাধ্য ছেলের মতোই আমি সেটা মেনে নিয়েছি। এবং আমি আমার বাবা মার প্রতি সত্যিকার অর্থে কৃতজ্ঞ, কারণ ছোটবেলা থেকে এখন পর্যন্ত তারা সবসময় আমাকে স্বাধীনতা দিয়েছেন। এবং আরো একটা ব্যাপার আছে, আমি হয়তো বা মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, বাট নার্সারি থেকে 12 পর্যন্ত পড়াকালীন সময়ে একদম অনেস্টলি স্পিকিং আমি আসলে ক্লাসে কোনোদিন ফার্স্ট হতে পারি নাই। এবং এই জন্য তারা কোনোদিন আমাকে বলে নাই যে কেন তুই ফার্স্ট হতে পারছিস না। এবং আমার রেজাল্ট নিয়ে তারা মানে সবসময় বলতেন, ভালো করার জন্য উৎসাহ দিতেন, বাট রেজাল্ট নিয়ে কখনো তারা ওরিড ছিলেন না। এবং সব ব্যাপার দিক থেকেই যদি আমি বলি যে 2015 সালে যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন যেটা হয়েছিল যে সেকেন্ড ইয়ারে পড়ছি, স্বপ্ন দেখছি যে সামনের বছর আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে বসবো। তো আমার কাছে আসলে মেডিকেল কলেজ বলতে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ, এই দুটো মেডিকেল কলেজকে আমি বেশি চিনতাম, এবং আমি চাইতাম যে এই দুইটা থেকে যে কোনো একটা পড়তে পারি, এটা ছিল আমার টার্গেট। এবং মেডিকেল কলেজ বলতে ময়মনসিংহ মেডিকেল কলেজ, যেহেতু আমার বাড়ির কাছে, এটা ছবিটা আমার চোখের সামনে ভাসতো। এবং মানে 2015 সালে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে, তখন আমরা বন্ধুরা মিলে সবাই মিলে গেলাম হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে, আসলে দেখে আসতে যে সেই পরিবেশটা কেমন, আসলে পরীক্ষা দিতে যারা যায় তাদের হচ্ছে ভেতরের রিস্পন্দন যেটা আছে সেটা একটু মানে কি বলে ফিল করার জন্য গেলাম আর কি। তারপর দেখে আসলাম, সেদিন খুব একটা গুরুত্ববহ মনে হয় না এই ব্যাপারটা, বাট 1 বছর পর যখন আমি নিজে ফেস করতে গেলাম, তখন দেখলাম যে না, ব্যাপারটা আসলে অনেক ভারী। মানে এই জায়গার পরিবেশটা এত থমথমে হয়, এবং যারা এই জায়গায় এটা যারা সেকেন্ড টাইমার আছো তারা হয়তো বা ব্যাপারটা ফিল করতে পারছো, কারণ এক্সপিরিয়েন্সের দিক থেকে তোমরা একটু মানে কি বলে একটু সামনের দিকে এগিয়ে ওদের থেকে, ফার্স্ট টাইমারদের দিক থেকে তোমরা ফিল করতে পারছো আসলে যে আসলে ওই সময় মানে এক একজনের মনের অবস্থা কেমন থাকে। সো যাই হোক, সো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ময়মনসিংহ এ বড় হয়েছি ছোট থেকে, সো আমি চাইলাম ময়মনসিংহ এ আমি ভর্তি পরীক্ষা দেই, বাট আচ্ছা ঠিক আছে, এই জায়গায় কিছু প্রশ্ন আসছে, অ্যান্সার দিয়ে নেই, তারপর আবার কন্টিনিউ করছি। যে আসলে মেডিকেল প্রস্তুতির জন্য বই দাগানো কতটা জরুরি? সত্যিকার অর্থে বই দাগিয়ে পড়তে পারলে খুবই ভালো, বাট আমার কাছে মানে আমার ব্যক্তিগত অভিমত যেটা, আমি আসলে মানে বই দাগানোর ব্যাপারটা একটু আমার কাছে বোরিং লাগতো। এবং আমি খুব সৌভাগ্যবান ছিলাম যে আসলে আমার একজন কাজিনের হচ্ছে মানে দাগানো বইগুলো, রেটিনার যে দাগানো বইগুলো আসলে ওরা দেয়, মানে
মানে ওই ভাই আগেই কোচিং করেছিল এবং ওই দাগানো বইগুলো আমি পেয়ে যাই। তো আসলে রেটিনাতে আমি কোচিং করেছি, বাট ওদের বই দাগানো ব্যাপারটাতে আমি খুব একটা অভ্যস্ত হইনি, আমার কাছে দাগানো বইগুলো আগেই ছিল। তো বই দাগানো অ্যাকচুয়ালি টাইম, ক্লাসের টাইমটা অ্যাকচুয়ালি যদি এর বাইরে, যেমন বইটা যদি দাগানো থাকে, এর বাইরে যদি কিছু ট্রিক্স বা বাইরের কিছু কথা ভাইরা যদি বলে, তো সেই ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং মনে হয়, কারণ বই দাগানো একটু বোরিং ব্যাপার, সেটা খুব স্পষ্ট। বাট আমি বলবো না যে আসলে বই দাগানো খারাপ, কারণ বই দাগিয়ে পড়লে যেটা হয় যে দাগানো ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই মানুষ আর কি বলে যে বেশি মনে থাকবে, অবশ্যই সেটাই স্বাভাবিক। এবং এই জায়গাতে উন্মেষের ক্ষেত্রে যদি বলি একদম মানে উন্মেষের যে ব্যাপারটা আছে ওদের সুপার বুক, সেটাতে ওরা আগে থেকে হচ্ছে দাগিয়ে দেয় ওই লাল আর সবুজ রঙে। তো আমি যেটা করতাম যে উন্মেষের সুপার বুক গুলো, মানে আমার কাছে ছিল সবকিছু, উন্মেষ সুপার বুক এবং রেটিনার দাগানো বই, বাট উন্মেষ সুপার বুক গুলোতে আমি যেটা করতাম, মানে সবগুলো সুপার বুকে আমি পড়েছি, এক্সটেন্ড ইনফরমেশন তো সবগুলো পড়েছি, এমনি তো পড়েছি। যেটা হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করতাম অল্প সময়ে যখন পরীক্ষা দিতে যাচ্ছি তখন তাড়াতাড়ি সুপার বুকটা খুলে লাল এবং সবুজ রঙে যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি একটু দেখে ফেলতে। কারণ হচ্ছে এটা হচ্ছে যে ওই জায়গা থেকে বেসিক্যালি বেশি প্রশ্নটা আসে এবং অল্প সময়ে অনেকটা পড়া হয়ে যায়। সো আমার মনে হয় যে এটাও একটা ভালো অপশন আর কি, সুপার বুক। আর যে জায়গায় ছিলাম, যেটা বলছিলাম আসলে আমার এক্সপিরিয়েন্সের কথা, আমি যখন আসলে ফর্ম ফিল আপ করতে গেলাম তখন যখন ময়মনসিং চয়েস দিলাম, অ্যাকচুয়ালি আমি যেহেতু 1 বছর স্বপ্ন দেখে এসেছি যে আমি ময়মনসিং মেডিকেল কলেজে বসে বসে পরীক্ষা দিব, সেই ময়মনসিং মেডিকেল কলেজ যখন আমি চয়েস দিতে গেলাম তখন অ্যাকচুয়ালি দেখলাম আমার ময়মনসিংহ শহরে আসলে যে মেডিকেল ভর্তিচ্ছুদের জন্য যে সিট সেটা আসলে শেষ। তো তখন আমার মাথায় আসলে একটা আকাশ ভেঙে পড়লো। তখন দেখলাম যে আমার বন্ধুরা আমার পাশে সাথে ছিল আর অনেকেই এই ব্যাপারটার ভুক্তভোগী। তো আমরা ভাবলাম যে আসলে কোথায় পরীক্ষা দেওয়া যায়, তারপর দেখলাম যে রাজশাহী এটাতে খালি আছে, তো আমি রাজশাহীর জন্য হচ্ছে অ্যাপ্লাই করলাম। তো রাজশাহী হচ্ছে আমার ময়মনসিংহ থেকে প্রায় 250 কিলোমিটার মতো দূরে। তো এই ব্যাপারটা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠতেছিল, কিন্তু কিছুদিন পর আসলে দেখলাম যে একটা সমাধান এসেছে, যেটা হচ্ছে কিশোরগঞ্জে কেন্দ্রটা খুলে দিয়েছে। তো আমি কিশোরগঞ্জের জন্য আবার অ্যাপ্লাই করলাম। তো কিশোরগঞ্জের জন্য অ্যাপ্লাই করার পর একটা মনে ভয় কাজ করতে শুরু করলো যে আসলে 2টা কেন্দ্রে অ্যাপ্লাই করলাম, যদি অ্যাডমিট না আসে, এবং এই ভয়টা প্রায় 1 মাস মানে জুড়ে ছিল। এবং যখন যেদিন অ্যাডমিট পেলাম সেদিন সকাল থেকে আমি ঘুরছি যে আসলে ভাই অ্যাডমিট কি আসছে দোকানে দোকানে, বাট ওনারা বলতেছে না আসে নাই। যখন সন্ধ্যার সময় আসলে অ্যাডমিটটা পেলাম, মানে ওইটা ছিল সত্যিকার অর্থে খুব একটা ভালো মোমেন্ট। এবং অনেকে হয়তো বা বিশ্বাস করবে না, বাট ওই সময় আমি এত জোরে চিৎকার দিয়েছিলাম যে মেডিকেল রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এত জোরে চিৎকার দিইনি, কারণ আমি আসলে হ্যাপি ছিলাম যে আসলে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারছি। কিন্তু 1 মাস টানা হচ্ছে আমি কিছুটা দুশ্চিন্তায় ছিলাম যে আসলে 2টাতে অ্যাপ্লাই করার কারণে যদি আমার অ্যাডমিট না আসে। যাই হোক, এটা অফ টপিক, মানে বলার জন্য বলা, কিছুটা দুশ্চিন্তার ভেতর দিয়ে কেটেছে। যখন অ্যাডমিট পেলাম তখন হচ্ছে আমার পাশের জেলা কিশোরগঞ্জে পরীক্ষা দিতে গেলাম। তো ওই জায়গাতে যাওয়ার পর যেটা দেখলাম, আসলে আমার মনের ভিতরে একটা একটু কষ্ট ছিল এই কারণে যে আমার কিছু বন্ধু ওরা হচ্ছে যে আনন্দমোহন কলেজে যেই ক্লাসরুমটাতে ক্লাস করেছে ওই ক্লাসরুমটাতে বসে ওরা পরীক্ষা দিচ্ছে, একদম পরিচিত পরিবেশ। আর আমার হচ্ছে পাশের জেলাতে যে হচ্ছে ওই জায়গায় অপরিচিত একটা জায়গায় যে সেই জায়গায় পরীক্ষা দিতে হচ্ছে, এই ব্যাপারটা একটু আমাকে কষ্ট দিয়েছে। বাট দেখো, এইটাকে আমি দুর্ভাগ্য বলে চালিয়ে দিতে পারতাম, এবং আজকে আমার রেজাল্টটা খারাপ হলে আমি কালকে বলতে পারতাম যে আসলে আমার ভাগ্য আমাকে সাপোর্ট করে নাই, আমি ময়মনসিংহে পরীক্ষা দিতে পারি নাই, অজুহাত দিয়ে নিজের অযোগ্যতাকে ঠিকই ঢাকা যেত। বাট দেখো, আমার কাছে মনে হয়েছে যে আসলে সবসময় সব দুর্ভাগ্যকে মেনে নেওয়া উচিত না। তো আমার মনে হয় আমার কনফিডেন্স এবং আমার ফ্যামিলি সাপোর্টের মাধ্যমে আমি এটা ওভারকাম করতে পেরেছি। এবং দেখো, তোমাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যে জরুরি ব্যাপারটা, প্রথমে নিজের বিলিভ করতে হবে যে আসলে আমার দ্বারা মেডিকেলের চান্স হবে, সম্ভব। এবং সাথে সাথে তোমার ফ্যামিলির থেকে যদি তোমার বাবা বা মা মনে করে যে আসলে এর দ্বারা এ কি না মার্কস ভালো পাচ্ছে না, কিংবা এর পরীক্ষার পারফরমেন্স খুব খারাপ, এ আর মেডিকেলে চান্স পাবে, এরকম যদি মনোভাব থাকে তাহলে সত্যিকার অর্থে তোমার মেডিকেলে চান্স আসবে না। সো যেটা করতে হবে, এখন তোমার অবশ্যই অবশ্যই পূর্ণ কনফিডেন্স থাকা দরকার যে আসলে তোমার চান্স প্রাপ্তি সম্ভব, এবং তোমার ফ্যামিলিও সেই সাপোর্টটা দেওয়া উচিত। ওকে, ফাইন, ঠিক আছে ভাই। আচ্ছা, তো এই জায়গায় একটা কোশ্চেন এসেছে যে মেডিকেল পরীক্ষার 3 দিন পূর্বে কিভাবে প্রস্তুতি নেবে। আচ্ছা, 3 দিন পূর্বে যে সময়টা আসে, আমি যদি মনে করার চেষ্টা করি, পরীক্ষার আগের সময়টাতে আমার যেটা আসলো যে আসলে পড়ার প্রতি একটা অনীহা জন্মালো, কারণ হচ্ছে সবগুলো বই মোটামুটি পড়া হয়ে গেছে। তো তখন যেটা হয় যে মানে কনফিডেন্সের জন্য বারবার হচ্ছে বই উল্টানো যায়, যেন পরীক্ষার হলে বসে এটা মনে হয় যে আসলে আমি সবগুলো বই পড়ে এসেছি, দেখে এসেছি। সো তখন হচ্ছে যেটা রিয়েলিটি, তোমাদের সবাই সব টপিকটা কমপ্লিট হয়ে যাবে। যদি কমপ্লিট হয়ে না থাকে তাড়াতাড়ি শেষ করে ফেলার চেষ্টা করো, এবং জেনারেল নলেজ এবং ইংলিশ যদি শেষের জন্য জমিয়ে রাখো তাহলে অবশ্যই অবশ্যই ভুল করবে, কারণ ওই 3 দিন সময় তুমি আসলে জেনারেল নলেজ বা ইংলিশ শেষ করতে পারবে না। এটা আগে শেষ করে রাখবে, এবং ওই সময়টাতে যা পড়েছো এবং যে ব্যাপারগুলো তোমার নোট করেছো, বইয়ে দাগিয়ে রেখেছো, ওই ব্যাপারগুলো বারবার পড়ো, যেন একটা কমন কোশ্চেন তুমি ভুল না করো। কারণ
আসলে মেডিকেলের পার্থক্যটা গড়ে দেবে এমন একটা কোশ্চেন, এমন ব্যাপারগুলো, যেমন ধরো একটা কোশ্চেন কেউ পারে না, সেই ব্যাপারটা আসলে পার্থক্য করবে না, কারণ ওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসই পারবে না। কিন্তু একটা কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্টস পারে বাট তুমি পারলে না, তুমি কিন্তু নর্মাল থেকে পিছিয়ে গেলে, সো তুমি কিন্তু আসলে রেসের পেছনে পড়ে যাবে। সো অবশ্যই অবশ্যই যে কোশ্চেন গুলো তুমি পারো, যে কোশ্চেন গুলো তুমি কোচিং এ তুমি সঠিক অ্যান্সার করেছো, সেই টাইপের কোশ্চেন গুলো যেন মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ভুল না হয় সেই ব্যাপারে সচেতন থাকবে, এবং আগের দিনগুলোতে বই উল্টাবে এবং কুল থাকার চেষ্টা করবে, শান্ত থাকার চেষ্টা করবে। এবং এই সময়টা খুবই প্রেশার থাকে। যেমন আমার মেডিকেল পরীক্ষার আগের রাতে যে ব্যাপারটা ছিল, আমি সবাই বলেছে যে একটু আর্লি ঘুমিয়ে যেতে হবে, বাট আমার ক্ষেত্রে ছিল যে আসলে একটা নর্মাল রাত আমি যেভাবে পার করি সেইভাবেই হচ্ছে এই দিনটাও যাবে, এরকম এই রাতটা শেষ হবে এরকম ভেবেছিলাম। সো আমি 1টা-1:30টার দিকে ঘুমিয়ে গেলাম। আমি ভাবলাম যে 7টা-8টার দিকে উঠে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে পরীক্ষা দিতে যাবো, বাট আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি 4টে বাজে। সো ঘুম হয় নাই। তারপর হচ্ছে তখন হচ্ছে উঠে বসলাম, তারপর আব্বু বললেন নামাজ পড়ে নিতে, তারপর গোসল টোসল করে ফজর নামাজ পড়ে সবগুলো বই একটু নিলাম, জাস্ট একটু পৃষ্ঠা উল্টে তারপর 8টার দিকে হচ্ছে কেন্দ্রে চলে গেলাম, যেন হচ্ছে কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ মানে একটু আগে আগে পৌঁছে যাওয়া। তারপর হচ্ছে ওই জায়গায় যে হচ্ছে বৃষ্টি চলে আসলো, বৃষ্টির ভেতরে আমরা হচ্ছে হলে যখন পৌঁছে গেলাম তখন আমি দেখলাম যে 8 ঘন্টা সময়, 9:30 থেকে অপেক্ষা করতেছি আমরা 10টা পর্যন্ত, কারণ 9:30টার সময় আমাদের হলে ঢুকিয়েছে। তখন থেকে ওই 8 ঘন্টা সময় ছিল হচ্ছে সব থেকে মানে লম্বা একটা সময়, কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল ওই সময়, কারণ রাতে ভালো ঘুম হয়নি। কিন্তু আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম যেন পরীক্ষাটা শুরু হয়, এবং পরীক্ষাটা শুরু হলো। এবং বেসিক্যালি যেটা হয় আমি তোমাদের বলবো, কমন কিছু ব্যাপার আছে। যদি তুমি আগেই 100টা কোশ্চেনের মাঝখানে কঠিন কোশ্চেন গুলো, যেগুলো হচ্ছে মানে একটু বড় এলাবোরেট কোশ্চেন কিংবা ম্যাথ রিলেটেড কোশ্চেন, সেইগুলো যদি তুমি আগেই ট্রাই করতে যাও, তাহলে যেটা হবে, ধরো একটা ম্যাথ তুমি ট্রাই করতে যাচ্ছ, সেটার জন্য তুমি 2 মিনিট সময় দিলে, বাট আলটিমেটলি তুমি আসলে কোনো রেজাল্ট পেলে না। তাহলে দেখো এই 2 মিনিটের জন্য তুমি আসলে শেষের 5টা কোশ্চেন মিস করে যেতে পারো। সেই 5টা কোশ্চেনে হয়তো তুমি 5টা কোশ্চেনই পারতে। ঠিক আছে, এই কারণে যেটা করতে হবে, বড় যে ব্যাপারগুলো চিন্তা করতে হবে, যে ব্যাপারগুলো হচ্ছে ম্যাথ রিলেটেড, সেগুলো স্কিপ করে চলে আসো, সহজ কোশ্চেন গুলো আগে অ্যান্সার করো, দেখবে মনের ভেতরে একটা কনফিডেন্স পাচ্ছ, এবং যখন দ্বিতীয়বার কোশ্চেন গুলো দেখবে সেগুলো আরো বেশি ইজিয়ার মনে হবে। সো বেসিক্যালি কোচিং সেন্টার গুলোতে যে পরীক্ষাগুলো দিতাম, সেগুলোতে প্রথমবার যখন দেখে আসতাম মানে 1 থেকে 100 পর্যন্ত, তখন দেখা যেত যে 80 থেকে 85টা কোশ্চেন আসলে দাগিয়ে ফেলা যেত, এবং এটা প্রায় 40 থেকে 45 মিনিটে। বাট আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে বসলাম, তখন আমি প্রথমবার সবকিছু দাগিয়ে গুনে দেখলাম আসলে আমি মাত্র 69টা দাগিয়েছি। মানে এটাতে আমার ব্যাপার ছিল যে আমি অবশ্যই জানা কোনো ব্যাপার ভুল করব না, এই কারণে আসলে খুব বেশি সচেতনতার সাথে 69টা দাগিয়েছি। তখন আমার হাতে 25 মিনিট সময় আছে। তো আমি দেখলাম এর ভেতর থেকেও আসলে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার বের করে এগিয়ে আনা সম্ভব। এবং দেখো পার্থক্যটা আসলে এখানেই গড়ে দেয়, যারা হচ্ছে এর পরে মানে দ্বিতীয় দেখাতে যারা বেশি কোশ্চেনে অ্যান্সার করতে পারে। এবং আমি তারপর দেখলাম যে ম্যাক্সিমাম 95টার মতো অ্যান্সার করে ফেলছি। তখন আমার হাতে হচ্ছে আরো 5 মিনিটের মতো সময় আছে, এবং তার মধ্যে দেখলাম যে 3টা কোশ্চেনের ভেতর আমি একটু আন্দাজ করতে পারছি আসলে এই দুটো থেকে যে কোনো একটা হতে পারে, বা এই দুটো থেকে একটা। সো যখন এই টাইপের কোশ্চেন গুলো পাবে, কিছুটা রিস্ক নেওয়া ভালো। কারণ দেখো তুমি যখন 10টা কোশ্চেন যদি তুমি এরকম থাকে যে 2টা থেকে একটা তুমি এই পর্যন্ত চলে আসতে পারছো, 2টাকে রিডিউস করতে পারছো, দুইটা অপশন রিডিউস করতে পেরেছো, সো তখন তুমি দেখবে যে আসলে ওই 10টার ভেতর যদি তুমি ধরো 50-50, 5টা পারলে 5টা ভুল করলে, তবুও কিন্তু তোমার পজিটিভ মার্ক থাকবে। কাজে যে প্রশ্নগুলোতে তুমি হচ্ছে 2টা অপশনের ভেতর অ্যান্সার আছে এই টাইপের কল্পনা করতে পারবে, সেই অপশনগুলোতে রিস্ক নাও, সেটা আমি তোমাদের বলবো। বাট যে কোশ্চেন গুলো তুমি একদমই জানো না, একদম অপরিচিত, সেগুলো ভুলে দাঁড়াতে যেও না। এখন কতটা কোশ্চেন দাগানো সেফ, সেটা আমি বলবো যে এভারেজে বলতে গেলে সবাই যেটা বলে 90 থেকে 95টা কোশ্চেন দাগানো ভালো। এবং তোমার যদি মনে হয় যে না এত পারছো না, তাহলে রিস্ক না দরকার নেই, তুমি 85 থেকে 90টা দাগাও। সো আচ্ছা, এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আসলে 98টা দাগিয়েছিলাম, এবং আমার মার্কস ছিল 85.5। এবং এই জায়গাতে দেখো মানে যে হচ্ছে 2016-17তে সেকেন্ড হয়েছে, শুভ মহাজন, আমার খুব ভালো বন্ধু, ওর যেটা হয়েছে, ও আমার থেকে 0.25 কম পেয়েছে। তো ও যেটা করেছে, ও হচ্ছে 99টা কোশ্চেন দাগিয়েছে, এবং আমি হচ্ছে 98টা কোশ্চেন দাগিয়েছি। ও আমার থেকে একটা বেশি ভুল করেছে, দ্যাটস ও 0.25 কম পেয়েছে। দেখো ও যদি একটা কম ভুল করতো, তাহলে কিন্তু আমরা কম্বাইনলি ফার্স্ট হতাম। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার পরীক্ষার টেকনিকের কাছে আসলে তুমি বিজয়ী হতে পারো অথবা হেরে যেতে পারো। সো এটাই আর কি। এই ব্যাপারে একটু তোমার নিজের মতো করে তোমার নিজের পরীক্ষাটা সাজাবে। এবং আরো কিছু কোশ্চেন এসেছে যে আসলে আরো একটা বড় কোশ্চেন, যে আসলে আমি উন্মেষের নাকি রেটিনার। তো আমি বলছি যে আমার শিক্ষা জীবনের
একদম প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে ময়মনসিংহে। আমি কোচিং করেছি ময়মনসিংহ উন্মেষ এবং ময়মনসিংহ রেটিনা, এবং এর বাইরে কোনো কোচিং আমি কোচিং করিনি। যদিও এখন দেখতে পাচ্ছি যে আসলে কিছু কোচিং মানে কোচিং সেন্টার বলবো না, কিছু প্রাইভেট প্রোগ্রাম বা কিছু আরো কিছু আছে, উটকো কিছু কোচিং সেন্টার, ওরা হচ্ছে ছবি ছাপাচ্ছে আমার এবং নাম ইউজ করছে। বাট অনেস্টলি বলতে চাচ্ছি এই জায়গাতে আসলে আমার কোনো কোচিং এর সাথে কোনো সম্পৃক্ততা নাই, বরং আজকে উন্মেষে এসেছি এবং রেটিনাতে কোচিং করেছি, উন্মেষে কোচিং করেছি ময়মনসিংহে। এবং অনেকের আরো মানে কিছু নেতিবাচক এবং কিছু নোংরা কিছু কমেন্ট আছে, যেমন হচ্ছে অনেকেই হচ্ছে জানতে চায় যে আসলে এই জায়গায় আমার আর উন্মেষের ভেতরে আসলে বিনিময়টা কি, সেটা খুবই বাজে শোনায় আসলে শুনতে গেলে। এই জায়গায় আসলে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, আমার উন্মেষ যখন আমাকে ব্যাপারটা প্রপোজাল দিল, আসলে রিকোয়েস্ট করলো যে এই জায়গাতে এটা করা যায়, আমার কাছে মনে হলো যে এই অল্প সময়ে এত সংখ্যক শিক্ষার্থীর সাথে আসলে কমিউনিকেট করা, মানে এই সুযোগটা খুব একটা আসবে না। তো সেই জন্য আমি অ্যাকসেপ্ট করলাম, এবং যেটা বলতে চাই এটা আসলে একটা নিঃস্বার্থ কমিউনিকেশন উন্মেষের সাথে। তো আপনারা যারা অন্যভাবে চিন্তা করছেন, আপনারা চিন্তা করতে পারেন, আপনাদের চিন্তায় কোনো বাধা নাই, বাট সত্যটা হচ্ছে এই। আচ্ছা যাই হোক, দূরে সরে যাচ্ছি আলোচনা থেকে। আচ্ছা, আরো কিছু কোশ্চেন আসছে যে উন্মেষের ক্লাসে আপনাকে পাবো কিনা। দেখো, আমি আসলে চেষ্টা করব, যেমন আজকে আসলাম সেরকম দেখা হয়ে যেতে পারে কোনো ক্লাসে। আর আর যেটা পয়েন্টটা হারিয়ে ফেলেছি, যেটা ছিলাম হচ্ছে, আচ্ছা যাই হোক, হ্যাঁ, পরীক্ষার হলে ছিলাম। তো দেখো, পরীক্ষার হলের ব্যাপারটা যেটা থাকে, ওই জায়গাতে তুমি যখন দেখবে আসলে তোমার আশেপাশে মানে অনেক অনেক শিক্ষার্থী, এবং তারা দেখবে রং বেরঙের পোশাক পরে আসবে, এবং তারা যখন নিজেদের মাঝখানে এমন এমন কিছু টপিক আলোচনা করবে যে টপিকের নামই আসলে তুমি কোনোদিন শোনো নাই, এই ব্যাপারগুলো তোমাকে আসলে ডিসকারেজ, মানে একটু কি বলে, নিচু বলে ভাবতে সহায়তা করবে আর কি, তুমি নিজেকে একটু নিচু ভাববে। বাট অনেস্টলি স্পিকিং, তুমি তুমি অবশ্যই তুমি নিজেকে সবল ভাবতে পারো। তুমি যদি নিজেকে সবল ভাবো, তাহলে হচ্ছে তোমাকে দুর্বল করবে এরকম আসলে মানে কারো পক্ষে সম্ভব না। আবার তুমি যদি দুর্বল ভাবো, তাহলে তোমাকে সবল করা আসলে কারো সম্ভব না। তো এখন সিদ্ধান্ত হচ্ছে তোমার, যে তুমি নিজেকে সবল ভাববে না দুর্বল ভাববে। সরি। সো তুমি নিজেকে দুর্বল ভেবে হচ্ছে পরাজয় বরণ করে নিতে পারো, অথবা নিজেকে সবল ভেবে ভালো প্রস্তুতি নিয়ে মেডিকেল কলেজে চলে আসতে পারো। এবং এই জায়গাতে যেটা হয় যে আরো কিছু কোশ্চেন আছে যে ভাই আসলে কত ঘন্টা পড়াশোনা করতে হবে বা কিভাবে পড়াশোনা করবো। দেখো, বেসিক্যালি যেটা হয় মেডিকেল কোচিং গুলোতে, ওদের হচ্ছে সব কোচিং এরই মোটামুটি মূলনীতি একটাই, যে আগের দিন তোমাকে একটা টপিকের উপর ওরা বুঝিয়ে দিবে বা পড়িয়ে দিবে, এবং তারপর হচ্ছে ওই টপিকটার উপর পরীক্ষা নিবে। সো যেটা করতে হবে, তোমার রেগুলার টপিক যে টপিকটা থাকবে, সাথে সাধারণ জ্ঞান এবং ইংলিশ সহ, সেই টপিকটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং এই টপিকটা কমপ্লিট করতে তোমার যদি কি বলে 16, 17, 18, 20 ঘন্টা সময় লাগে, তোমার সেটাই দিতে হবে তোমার টেবিলে। আর তুমি যদি সেটা 4 থেকে 6 ঘন্টায় কমপ্লিট করে ফেলতে পারো, দ্যাটস অল, তুমি সেটাই তোমার জন্য যথেষ্ট। সো ব্যাপারটা হচ্ছে যে আসলে প্রতিদিনের পড়া কমপ্লিট করতে তোমার যতটা সময় লাগবে, তোমাকে ঠিক ততটা সময় তোমার টেবিলে দিতে হবে, এবং তাহলে হচ্ছে তুমি একটা ভালো প্রস্তুতি পাবে। আর হচ্ছে আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম, দেখো, আমি যখন পরীক্ষা দিয়ে বের হলাম, তখন আমার কাছে কেন যেন মনে হলো আসলে আমার পরীক্ষাটা আমি যেমন চেয়েছিলাম তেমন হয়নি। কারণ কোচিং সেন্টার গুলোতে আসলে কি বলে 90 আপ মার্কস খুবই কমন ব্যাপার, অনেকেই পায়। তো আমি পরীক্ষা দিয়ে আমার ধারণা হয়েছিল যে আসলে 83 বা 84 এরকম আর কি পাবো আমি। সো আমার কাছে মনে হয়েছিল যে 83 বা 84 ইজ নট এনাফ ফর ঢাকা মেডিকেল কলেজ। সো আমার কাছে মনে হয়েছে আগের বছর যেহেতু 94 হচ্ছে ফার্স্ট হয়েছে, তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় অবশ্যই 90 পাওয়া উচিত। তো আমি বাবাকে যখন বের হয়ে আসলাম, তখন আমার বাবা জিজ্ঞেস করলো আসলে পরীক্ষা কেমন দিয়েছি। তো আমি বললাম পরীক্ষা মোটামুটি হয়েছে, বাট মনে হয় ঢাকা মেডিকেল কলেজে আর কি পড়তে পারবো না, এই টাইপের একটা ব্যাপার কাজ করেছিল। তো 7 তারিখ পরীক্ষা হলো, 9 তারিখ রেজাল্ট দেওয়ার কথা ছিল। আচ্ছা, নিচ্ছি। 9 তারিখ পরীক্ষা, 9 তারিখ রেজাল্ট দেওয়ার কথা ছিল, এবং এর মধ্যবর্তী সময়টা খুবই কষ্টে কেটেছে। মানে কি বলে, রেজাল্টের আগে যারা হচ্ছে এটা ফেস করে তারাই শুধুমাত্র বুঝতে পারবে। এবং এই জায়গায় আমি আমার মায়ের গল্প একটু হালকা করে বলবো। সেটা হচ্ছে, আমি যখন কলেজে পড়ি তখন থেকেই উনি মানে খুব একটা যে সিরিয়াসলি বলতেন তেমন না, বাট বলতেন মাঝে মধ্যে যে তুই আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়ে যাবি, দেখবি। মানে আমি খুব একটা কেয়ার করতাম না, বাট এটা খুব অনেস্টলি স্পিকিং এটা উনি বলতেন। এখন এটা ভাবি, আসলে তখন ভাবতাম না, এখন ভাবি। এবং যখন রেজাল্ট দিবে, তখন আমি খুব দুশ্চিন্তায় আছি আসলে কি হয়। এবং 9 তারিখ রেজাল্ট দিবে দিবে করে দিচ্ছে না। তো ওই ক্রান্তি সময়ে আমার আম্মা বললেন যে আসলে যে দেখিস আসলে তুই ফার্স্ট হয়ে যাবি। এবং আমি বললাম যে আসলে আমার যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে আসলে যেটা দেখি, যে কিছু একটা বলে ফেললে আসলে সেটা কখনো হয় না। আমি বললাম যদিও একটা পসিবিলিটি ছিল, যেহেতু তুমি বলে ফেললা, সেটা আর কখনো হবে না। বাট যেদিন রেজাল্ট দিল, সেদিন 10 তারিখ বিকেল বেলা, সেদিন হচ্ছে আমি একদম
মানে আসরের পর থেকে হচ্ছে মোবাইলে বারবার হচ্ছে আমার রোল নাম্বার দিয়ে সাবমিট করছে, বাট হচ্ছে রেজাল্ট হ্যাজ নট পাবলিশড ইয়েট, মানে এটা বারবার দেখাচ্ছে রেজাল্ট পাবলিশ হয়নি। বাট একটা সার্টেন সময় আমি মানে চাচ্ছি একটা সময় রেজাল্ট চলে আসছে। সো যখন রেজাল্ট চলে আসলো আমি আবার রিচেক করেছি, একবার দেখার পর একবার দেখেছি, এবং তখন আমার কি বলে আম্মাকে ডাক দিয়ে বলেছি আসলে। এবং ওইটা হচ্ছে আমার জীবনে অবশ্যই একটা বেস্ট মোমেন্ট। এবং আমি জানি না সামনের দিনগুলোতে আমি কি করব বা কত ভালো সময় আছে, তবে এর থেকে ভালো সময় যে আর হতে পারে না সেটা আমি সবাইকে মানে বলতে চাই। এবং তোমরা এখন যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা আসলে নিজেরা এখন বুঝবে না, যখন আসলে যারা চান্স পাবে তারা আসলে বুঝতে পারবে যে আসলে এই একটা ফলাফলের মাধ্যমে আসলে বাবা মাকে, ফ্যামিলিকে কতটা খুশি করা যায়। সো আমি আমার আম্মাকে কোনোদিন আসলে কাঁদতে দেখি নাই, বাট ওই দিন উনি কেঁদেছেন রেজাল্ট শুনে। তারপর হচ্ছে আমি আমি কাঁদি নাই, আমি বাসার কি বলে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কতক্ষণ চিল্লাচিল্লি করেছি, ঢাকা মেডিকেল কলেজ বলে, এইটুকুই ছিল। তারপর হচ্ছে আমার বাবা চলে আসলেন এবং কিছুক্ষণ পর আর কি, এবং তখন বাসা ভর্তি লোক ছিল, এবং সবার মাঝখানে উনি হচ্ছে আমাকে জড়িয়ে ধরে বললেন আসলে যে সাব্বাস বেটা। তো এটা আমার অনেকদিন মনে থাকবে, এটাও একটা বড় পাওয়া। এবং যারা আসলে বাবা মার চোখে আসলে আনন্দ অশ্রু ঝরাতে পারে তারাই আসলে বুঝতে পারবে এটার ফিলিংসটা কেমন। তো এটা শুধুমাত্র মেডিকেল আসলে ফার্স্ট হওয়ার জন্য না, আমার কোনোদিনই আসলে টার্গেট ছিল না যে আমি মেডিকেল আসলে ফার্স্ট হবো। ঢাকা মেডিকেল কলেজ স্বপ্ন দেখতাম, টিচার্সরা বলতেন যে আসলে যে শুভ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে পড়বে বা মানে ভালো করছে। তো এই জায়গা থেকে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের স্বপ্নের জায়গা ছিল, এই জায়গায় আসতে পেরে আসলে খুবই প্রচন্ড রকমের খুশি। তো ওভারঅল এর পরের ঘটনাটা খুব একটা সুখের না, যেটা হয়েছে ওই যে বললাম আসলে আমি আসলে কোন কোচিং সেন্টারে কোচিং করেছি বা ফার্স্ট টাইম না সেকেন্ড টাইমে, সেগুলো নিয়ে প্রচন্ড রকমের দ্বিধাদ্বন্দ্বের সুযোগ শুরু হয়েছে। সে জায়গায় পুরোনো কথাগুলো খুব একটা টানতে চাই না, বাট আমি আমার রেজাল্টটা খুব একটা উপভোগ করতে পারিনি এর পরবর্তী সময়টাতে। যেটা হয়েছে, আমি আমার রেজাল্ট পাবলিশ হওয়ার পর সব কোচিং সেন্টার কিংবা মানে অনেক জায়গার লোক, আমার আত্মীয় স্বজন সবাই এসেছে, সবাই শুভেচ্ছা জানাতে এসেছে, অনেকে ফুল নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি কাদের কোচিং সেন্টারে আসলে কোচিং করলাম বা না করলাম সেটা আসলে আমার দেখার ব্যাপার না। কেউ যদি আমার বাসার দরজায় ফুল নিয়ে আসে শুভেচ্ছা জানাতে, সেই শুভেচ্ছা আমার গ্রহণ করা দরকার। কারণ আমার মনে হয় যে আমি ময়মনসিংহের সংস্কৃতিতে গড়ে ওঠা একজন ছেলে। তো আমি তেমনটাই করেছি। আমার বাসায় যে এসেছে কোন কোচিং সেন্টার থেকে সেটা আমার দেখার ব্যাপার ছিল না, আমি তাদের সাথে কি বলে ফুল দিয়ে তারা ছবি তুলতে চেয়েছে, ছবি তুলেছি। বাট এইটাকে অনেকে হচ্ছে অন্যভাবে নিয়েছেন এবং অনেকে অন্যভাবে প্রচারও করেছে, যাই হোক সেই ব্যাপারটা বলবো না। বাট অনেস্টলি বলতে চাই আসলে মানুষজন যেটা হয় যে ফুল এবং ল্যাপটপের ভেতরকার পার্থক্যটা বোঝে না। এবং আমি যখন প্রথম ঢাকা মেডিকেল কলেজে গেলাম তখন আমার বন্ধুদের ভেতর প্রথম কোশ্চেন ছিল, এই ল্যাপটপ কয়টা পাইছিস। বাট অনেস্টলি স্পিকিং যে আমি উন্মেষ এবং রেটিনা এই দুইটা কোচিং করেছি ময়মনসিংহে, এবং এর বাইরে অন্য কোনো কোচিং সেন্টার থেকে ফুল ব্যতি রেখে অন্য কোনো শুভেচ্ছা উপহার একটা ছিটে ফোটা নিয়েছি বলে কেউ বলতে পারবে না। তো যেটা বলতে চাই যে উন্মেষ থেকে আমি মেধাবৃত্তি পেয়েছি 1,00,000 টাকা এবং রেটিনা থেকে ল্যাপটপ পেয়েছি। তো এই ছিল হচ্ছে আমার উপহার স্বরূপ প্রাপ্তি। এবং যারা ভেবে বসে আছেন আসলে আমি গাদা গাদা টাকা নিয়ে আর ল্যাপটপ নিয়ে বসে আছি, তাদের ভুলটা ভাঙানো দরকার ছিল বলে আসলে এই টপিকটা আনা। আর অনেকে জানতে চেয়েছে আসলে একসাথে দুইটা কোচিং কিভাবে সম্ভব। আমি সবাইকে যেটা বলবো, ইটস সো টাফ। আসলে দুইটা কোচিং এ ক্লাস করা মোটামুটি ইম্পসিবল। সো যেটা করা উচিত, আমার কাছে যেটা মনে হয়, একটা কোচিং এ ভালো মতো কন্টিনিউ করা উচিত এবং সেই কোচিং এর প্রত্যেকটা ক্লাস করা উচিত, প্রত্যেকটা এক্সাম দেওয়া উচিত। কারণ একটা দিন যদি তুমি কেউ কোনো কারণে হচ্ছে মিস করে যাও, তাহলে দেখবে যে ওই পড়াটা তুমি আর পড়ার সামনে সময়ই পাচ্ছ না, ওই জায়গাতে সবার থেকে তুমি পিছিয়ে পড়বে। সো রেগুলার ক্লাসে যাওয়া, রেগুলার পরীক্ষা দেওয়া, একটা কোচিং এ এটা কন্টিনিউ করা উচিত। এবং যেটা হয় শেষের দিকে, আমার যেটা হয়েছিল এবং অনেকেরই হয়, যেটা প্রচন্ড রকমের পড়াশোনা করে একদম সবকিছু শেষ হয়ে যায়, শেষের দিকে অতটা পড়তে ইচ্ছে করে না। তো তখন ইচ্ছে হয় যে আসলে আরো কিছু পরীক্ষা যদি দিতে পারতাম, আরো একটু প্রস্তুতিটা যদি ঝালিয়ে দেখতে পারতাম আর কি আমার কি অবস্থা। তো তখন তুমি ওই কোচিং এর পরীক্ষাগুলো দিতে পারো, পাশাপাশি অন্য কোনো কোচিং সেন্টারে তুমি হচ্ছে মডেল টেস্ট দিতে পারো, সেটা করতে পারো। বাট দুইটা কোচিং এ ক্লাস এক্সাম দুইটা চালানো একদম পসিবল না। তো এটাই ছিল আর কি। আর আচ্ছা, মেডিকেল আর ভার্সিটির প্রস্তুতি কি আসলে একসাথে নিবে নাকি আগে পিছিয়ে নেবে? তো আমার মনে হয় আসলে মেডিকেল ভর্তি পরীক্ষাটাই আসলে নর্মালি সবার আগে হয়ে যায়। বাট কিছু ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাও আগে হয়েছে, আমরা দেখেছি 2 বা 3 বছর আগে। তো যদি এমন হয় যে আসলে মেডিকেল পরীক্ষার জন্য পড়াশোনা করলাম, তারপর হচ্ছে এরপর ম্যাথ মানে মেডিকেল পরীক্ষার পর হচ্ছে ম্যাথটাকে হচ্ছে ঝালিয়ে নেবো, বা তখন হচ্ছে একটু বুস্ট আপ করে 7 দিনে বা 10 দিনে শেষ করে নেবো, আমার মনে হয় ব্যাপারটা একটু টাফ।
সো আমার মনে হয় যে যাদের ভার্সিটির দিকে নজর আছে, সো তারা একই সাথে মেডিকেল এবং ভার্সিটি ম্যাথের হচ্ছে মানে এই জায়গায় বোধহয় আপনাদের ভার্সিটি ম্যাথে বোধহয় একটা বা দুইটা ক্লাস, সপ্তাহে একটা ক্লাস, সো এই ক্লাসগুলো করতে পারো। সো এই ক্লাসগুলো করলে হচ্ছে তোমার খুব একটা মানে প্রেশার পড়বে না, সপ্তাহে একটা ক্লাস। আবার শেষে যে দেখবে আসলে এরকম করে তুমি 20টা 30টা ক্লাস করার পর দেখবে আসলে তোমার পটেনশিয়াল অনেকটা জমে গেছে এবং শেষ সময় তুমি অনেকটা কনফিডেন্স পাবে। সো আরো কিছু, আচ্ছা কোশ্চেন গুলো নিবো, আর কোশ্চেন থাকলে। আরো একটা ব্যাপার হচ্ছে যে আসলে মেডিকেল, আচ্ছা মেডিকেলের সাথে আসলে ম্যাথটা কতটা রিলেটেড সেটাও আসলে কোশ্চেন আসছে। মেডিকেলের ম্যাথ গুলো আসলে খুবই ইজি হয়। মেডিকেলের যেমন ফিজিক্সের ম্যাথ গুলো খুবই মানে মোটামুটি বই থেকে আসে বেশিরভাগ সময়ে, উদাহরণ থেকে বইয়ের, কিংবা খুবই ইজি ম্যাথ হয়। যেমন ধরো ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ভরবেগ কত, কিংবা বল দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ভর কত, এই একদম ইজি, একদম সূত্র ফেলে যেগুলো করা যায়। এবং কিছু কিছু সময় কিছু কঠিন সূত্র থাকে, বাট অবশ্যই সেটা ক্যালকুলেটর ছাড়া করা যায়। এবং মেডিকেল এবং ভার্সিটি উভয় ক্ষেত্রে কিন্তু আসলে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। সো ম্যাথের দিক থেকে তুমি আসলে কোনো দিক থেকে ক্যালকুলেটর ইউজ করতে পারছো না, সুতরাং বড় বড় ম্যাথ গুলো তুমি বাদ দিতে পারো, যেগুলো আসলে ম্যাথ গুলো পৃষ্ঠা জুড়ে তোমার বইতে আছে। সেই ম্যাথ গুলো আসলে মেডিকেল প্রস্তুতির জন্য করার খুব একটা ইম্পর্টেন্স নাই। এবং আবার ম্যাথকে ইগনোর করার কোনো সুযোগ নাই। যদি তুমি চেষ্টা করো যে শুধুমাত্র আমি তত্ত্বীয় পড়াগুলো শেষ করবো, ম্যাথগুলোকে ইগনোর করবো, তাহলে তুমি অনেকটা পিছিয়ে পড়বে। তো এই ছিল। আর বেসিক্যালি এই জায়গায় দেখো, তোমাদের যেটা করতে হবে অবশ্যই অবশ্যই সবাইকে হচ্ছে পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। এবং যেটা দেখা যায় যে মেডিকেল কলেজগুলো আসলে শুধুমাত্র মেধাবী ছাত্রদের পেছনে আসলে ছোটে না, মানে শুধুমাত্র মেধাবী এমন নয়, বরং মেধাবী এবং পরিশ্রমী ছাত্রদের আসলে মেডিকেল কলেজগুলো ডিমান্ড করে। এবং এটা সিনিয়র ভাইদের মুখে শুনেছি এবং আমি নিজেও এখন সেটা বিশ্বাস করি। এবং সো শুধুমাত্র মেধার জোরে মানে কি বলে যে আমার প্রচন্ড ট্যালেন্ট আছে, আমি প্রচুর ব্রিলিয়ান্ট, এই বিশ্বাস থেকে আসলে মেডিকেলের চান্স পেয়ে যাব, এইটা ধারণাটা আসলে ভুল। তো এই প্রস্তুতির সময়ে আমার কাছে মনে হয়, এই প্রস্তুতির সময় আসলে তোমার যে পরিমাণ পড়াশোনা করতে হবে সেটা মনে হয় না তোমার সামনের জীবনে আর কখনো করতে হবে। সো নিজেকে প্রমাণ করার সময় এসেছে। সো তোমরা সবাই হচ্ছে চেষ্টা করে যাও যেন ভালো রেজাল্ট আসে। এবং যারা হচ্ছে এই জায়গাতে কি বলে মেডিকেলে যারা টিকবে না, তাদেরকে মানে এমন ব্যাপার না যে যে মেডিকেল ছাড়া আসলে দুনিয়াতে আর কিছু নাই। ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এমন এমন অনেক চান্স আছে যেটা তুমি যেটা পেয়ে তুমি আসলে অনেক বড় হতে পারো। সো শুধুমাত্র মেডিকেলের দিকে তাকিয়ে থেকে জীবন মানে মেডিকেলের চান্সটা পেলে আমার জীবন বিপন্ন হয়ে যাবে, এই ধরনের মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আচ্ছা আরো প্রশ্ন এসেছে, দৈনিক কত ঘন্টা পড়তে হবে? এইটা আমি আসলে বলেছি কিছুক্ষণ আগে যে আসলে যতক্ষণ পড়ার প্রয়োজন ঠিক ততক্ষণ পড়তে হবে। যদি আমার পড়া কমপ্লিট না হয়ে থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত পড়ে যেতে হবে। আর যদি পড়া কমপ্লিট হয়ে যায় অল্প সময়ে, দ্যাটস এনাফ। সো এইটা। আর আর তেমন কোনো টপিক আসলে আরো কোশ্চেন আছে? আচ্ছা তোমরা কমেন্টে কোশ্চেন করতে পারো যে কোনো। আর আচ্ছা দেখো, জেনারেল নলেজ আর ইংলিশের গুরুত্ব নিয়ে আগেও কিছুটা বলেছি। দেখো জেনারেল নলেজ আর ইংলিশটা হচ্ছে দুইটা মার্কস যদি তুমি যোগ করো তাহলে দেখা যায় 10 আর 15, অর্থাৎ 25 মার্কস, যেটা কেমিস্ট্রির সমান। তার মানে হচ্ছে যে তুমি যদি এই দুটা ব্যাপারকে ইগনোর করো তাহলে তুমি আসলে অনেকটা পিছনে পড়ে যাবে। সো ইগনোর করার কোনো সুযোগ নাই। অবশ্যই অবশ্যই রেগুলার পড়াটা রেগুলার পড়তে হবে। যদি চিন্তা করো যে একদম আগের দিন সব শেষ করে ফেলবো, সেটা পসিবল না। ইংলিশ এবং জেনারেল নলেজ অবশ্যই অবশ্যই রেগুলার টপিকের সাথে যেটা থাকবে সেটা শেষ করে ফেলতে হবে। এবং তার জন্য কি করতে হবে সেটা বলেছি আমি। আসলে জেনারেল নলেজের ক্ষেত্রে কোচিং থেকে যে ইনস্ট্রুমেন্ট দিবে সেটা তুমি ফলো করতে পারো। কোনো টপিক ইলাবোরেটলি জানার জন্য আজকের বিশ্ব নতুন বিশ্ব থেকে পুরো টপিকটা পড়ে ফেলতে পারো, যেটা তোমার কনফিডেন্স দিবে। এবং আগের বছরের কোশ্চেন তোমার জন্য একটা বড় ক্লু যে আসলে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে। সো এখন তোমরা যারা কোচিং এখনো পুরোদম শুরু হয়নি, সো তোমরা এখন যেটা করতে পারো আগের বছরের কোশ্চেন গুলো দেখতে পারো সব টপিকের, যেটা হবে তোমার কোশ্চেন সম্পর্কে একটা ধারণা পাবে। হ্যাঁ, সো এই ছিল। আর আচ্ছা, সো সবাই যারা সাথে ছিল সবাইকে ধন্যবাদ জানাই। এবং যারা মেডিকেলকে আসলে মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো তাদের স্বপ্নটা আসলে কি বলে সফল হোক সেই কামনা করি। এবং সবশেষে একটা কথা বলবো যে আসলে এই জায়গাতে
যে লড়াই 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 চাই, সেই লড়াইয়ের পর তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আসলে এই তুমিটা হচ্ছে তোমার একটা সুন্দর স্বপ্ন, একটা সুন্দর ভবিষ্যৎ এবং একটা সুন্দর প্রজন্ম। তো আমরা শুধুমাত্র এই আজকে হয়তো বা মেডিকেল বিষয় রিলেটেড কথাবার্তা হলো, বাট আমাদের দেশ বলে একটা ব্যাপার আছে, যেটা আমরা চাইবো যে একটা সুন্দর দেশ নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য, একটা সুন্দর প্রজন্ম বিনির্মাণের জন্য সবার প্রচেষ্টা থাকবে এবং সবাই কাজ করে যাবে সেই ব্যাপারে। এবং যারা এতক্ষণ সাথে ছিল সবাইকে ধন্যবাদ। সো হয়তোবা আরো কোনো সময় দেখা হতে পারে। সো থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং। বাই।